চেঞ্জ সবসময় করে যাচ্ছে, আমরা চাই বা না চাই পরিবর্তন আমাদের জীবনে ঘটবে। এইটা এখান থেকে কনভে করতে চাই যে আপনি নিজের অবস্থানকে চিন্তা করেন, আপনি কি হেম হতে যাচ্ছেন নাকি হাও হতে যাচ্ছেন। কিন্তু ওখানে অল্প কিছু চিজ ওখানে পড়ে আছে, ওটার নাম দিয়েছে চিজ স্টেশন ই। মানে এমটি। মানুষ যেহেতু, মানুষের চিন্তা করার ক্ষমতা আছে, চিন্তা করার ক্ষমতা ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। বিদ্যুৎ কেন আসবে না, কেন আগের মতো আমি 24 ঘন্টা বিদ্যুৎ পাবো না, বিদ্যুৎ কে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে আসো, সে আমাকে বিদ্যুৎ ফেরত দিয়ে যাক। এক্স্যাক্টলি So রাইট। that will not help. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বই কথার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। আজকে আমাদের সাথে বই কথার এই পর্বে আছেন যিশু তরফদার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা শুরুর আগে প্রত্যেকবারের মতো যে ঘোষণাটি আমাদের থাকে সেটি হলো যে আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো, এই বইটি পড়ে না, বা এই বইটি নিয়ে আমাদের যে ডিসকাশন সেটা শুনে আপনাদের যে উপলব্ধি হলো সেটা আপনারা সামারি করে আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানে লিখবেন, এবং যাদের সামারি যত সুন্দর হবে সেখান থেকে আমরা অন্তত 3 জনকে আমরা পুরস্কার হিসেবে বই উপহার দিব ইনশাল্লাহ। আর সেই সাথে আমরা আজকে যে বইটা নিয়ে কথা বলবো, হু মুভ মাই চিজ, স্পেন্সার জনসনের লেখা। এই বইটা বর্তমান যে সিচুয়েশনের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে, আমরা যাচ্ছি, বাংলাদেশ যাচ্ছে, সেটার জন্য খুবই প্রাসঙ্গিক। সেই সাথে আমরা কমেন্টে চাইবো যে আপনি শুধু বইয়ের সামারি না, এখানে কি বুঝলেন সেইটুকু না, সাথে যদি এটাও লিখে দেন যে এই লেসনগুলো আপনি আপনার লাইফে এখন এই মুহূর্তে কিভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছেন, সেটা আমরা মনে করি যে এটা অনেকের জন্য খুব হেল্পফুল হবে, সবার আন্ডারস্ট্যান্ডিংকে ক্লিয়ার করার জন্য এবং একটা অ্যাকশন প্ল্যান রেডি করার জন্য হেল্পফুল হবে। তো এই জন্য আমরা আর ভূমিকা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাব। আজকে আমাদের সাথে যিনি আছেন যিশু তরফদার। যিশু ভাই, ওনার সম্পর্কে আমরা ছোট্ট করে যদি একটু ভূমিকা দিই। উনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন, নাম হচ্ছে কর্পোরেট কোচ। সো প্রতিষ্ঠানের নামের ভিতরেই পরিচয়টা মোটামুটি লুকিয়ে আছে, উনি সেটার সিইও এবং চিফ কনসালটেন্ট বলা যেতে পারে। আর এর বাইরে উনি আরও একাধিক সংগঠন পরিচালনা করেন, তার মধ্যে একটা হচ্ছে সিড, যেটা হচ্ছে স্মল এন্টারপ্রাইজ এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে কাজ করে, এবং আরেকটা আছে বস বাংলাদেশ অর্গানাইজেশন ফর সফট স্কিল ডেভেলপমেন্ট। এবং যিশু ভাই হচ্ছে প্রায় 30 ইয়ার্স হোটেল ম্যানেজমেন্ট বিশেষ করে এটার সাথে যুক্ত। বিভিন্ন রকম মানে বাংলাদেশের খুব বিখ্যাত যত হোটেলের নাম আপনি বলবেন, শেরাটন, সোনারগাঁও, ওয়েস্টিন, রেডিসন, সবগুলোতেই ওনার কাজের অভিজ্ঞতা, ট্রেন করার অভিজ্ঞতা, এবং কিছু কিছু কেসে উনি ডিরেক্টর পর্যন্ত লেভেলে কাজ করেছেন। তো সেই হিসেবে একটা দীর্ঘদিনের পথ চলা। তো আমরা খুবই লাকি যে আজকে ওনার মতো একজনকে আমরা পেয়েছি, এবং এমন একটা জিনিস নিয়ে, সাবজেক্ট নিয়ে উনি কথা বলবেন যে জিনিসটা নিয়ে উনি দীর্ঘ সময় ধরে শুধু নিজে উপলব্ধি করছেন তা না, অন্যদেরকেও সেই বিষয়ে উনি শেখাচ্ছেন। কাজেই আমরা চলে যাচ্ছি। তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম যে প্রশ্ন, আজকে যে বইটা হু মুভড মাই চিজ, আমার চিজ কে সরালো, জি এই বইটা আমরা তো নর্মালি যে গেস্টদেরকে ইনভাইট করি যে উনার বইয়ের অন্যতম ইনফ্লুয়েন্সিং কোনো বই নিয়ে কথা বলার জন্য, সেই হিসেবে আপনি এই বইটার কথা জি বলেছেন। জি। তো এই জন্য আমরা জানতে চাই যে এই বইটা আপনি কবে প্রথম পড়েছেন এবং কিভাবে এত বেশি ইনফ্লুয়েন্স করলো বইটা, কেন কিভাবে? তো বইটা আমি খুব লাকি যে বইটা যখন প্রকাশিত হয় 1998-এর সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় বইটা আর কি, তার কিছুদিন পরে আমি বইটা পেয়েছি আর কি। আচ্ছা। তো তখন থেকেই আমি বইটার ভক্ত হয়েছি এবং অনেকবার পড়েছি, এবং এই বইয়ের উপরে ভিত্তি করে ভিডিও আছে, কার্টুন ভিডিও আছে আর কি। তো সেটা আমি অসংখ্যবার দেখেছি, বা আমার যারা ফেলো লার্নার্স, আমি যখন একটা ওয়ার্কশপে যাই তো সেখানেও আমি সেটা শেয়ার করি আর কি, যাতে করে তারা এই বইটা সম্পর্কে জানে এবং এই ভিডিওটা দেখে বইয়ের যে একটা জিস্ট বা সারাংশ সেটা বোঝে, এবং জীবনের একটা উপলব্ধি সে পায় আর কি। বিশেষ করে যে পরিবর্তন সম্পর্কে, জীবনের যে পরিবর্তনগুলো হয় সে পরিবর্তন সম্পর্কে যেন তার উপলব্ধিটা হয়। তো সেই জন্য আমি বইয়ের একটা মানে বিশাল ভক্ত, এবং আমি অন্য মানুষকেও এটা শেয়ার করে থাকি, যাতে করে ইন্টারেস্টিংলি আমি বইটা এত আগে পড়ি নাই, আমি পড়েছি কয়েক বছর আগে, এবং খুব ইন্টারেস্টিং যে কেসটা ঠিক ওই মুহূর্তে আমার অর্গানাইজেশন এবং আমার লাইফ ঘিরে অনেকগুলো চেঞ্জের সিচুয়েশন তৈরি হয়েছে। আমি ঠিক ওইভাবে চিন্তা করে বইটা পড়ি না, আমি র্যান্ডমলি পড়তে পড়তে পড়েছি, এবং দ্যাট ওয়াজ সো মানে কোইন্সিডেন্টাল যে ওই মুহূর্তে ইট হেল্প এ লট। যে মানে আমি যেখানে রিয়াকশনারি অ্যাটিটিউড হয়তো নিতাম চেঞ্জগুলোর পরিপ্রেক্ষিতে, সেখানে ইট হেল্প মি আ লট, মানে এটা খুব কোইন্সিডেন্টাল ছিল। আচ্ছা, আমার জন্য কোইন্সিডেন্টলি বলতে পারেন, আমি যেহেতু একজন জাস্ট র্যান্ডম বই পড়ি আর কি অনেক, তো ওই বইটা আমার হাতে এসেছে, আমি পড়া শুরু করেছি। তো তখন আমার ভীষণ ভালো লাগলো আর কি বইটা, আমি বেস্ট মানে বুক লিস্টের মধ্যে রেখে দিলাম যে এটা আমার একটা জীবনের, অনেকগুলো বই আছে অফকোর্স, তার মধ্যে একটা বই আমি এটাকে রেখেছি আর কি।
তো তাহলে আমরা বইয়ের আলোচনাতে যদি ঢুকে যাই, মানে বইটা কি নিয়ে, কেন, কিভাবে, আমরা তো জানি এর ভিতরে একটা স্টোরি আছে। জি হয়তো আমাদের দর্শক পাঠকদের অনেকে আজকে হয়তো নতুন করে জানবেন। জি জি। তো আমি আপনার মুখ থেকে একটু জানতে চাই বইটা কিভাবে ফ্লো করলো, কি আছে এটাতে? এটা একটা সিম্পল একটা লেসন আর কি বইয়ের মধ্যে আছে, যে আমাদের জীবনে সবসময় পরিবর্তন ঘটছে। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট বলা হয় আর কি। চেঞ্জ সবসময় করে যাচ্ছে, আমরা চাই বা না চাই পরিবর্তন আমাদের জীবনে ঘটবেই। আমাদের পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে বা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা নিজেরাও পরিবর্তন হচ্ছি, ভেতর থেকে হচ্ছে এবং বাইরে থেকে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনকে আমরা অনেক সময় ঠিক সেভাবে অ্যাকসেপ্ট করতে পারি না এবং এখানে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি না বা অ্যাডাপ্ট করতে পারি না। তো এই বইটা ইজ অল অ্যাবাউট চেঞ্জ ম্যানেজমেন্ট, আমাদের জীবনে কিভাবে আমরা এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি, এই বইটা এর উপরই। এটা একটা মেটাফোর বা অ্যালিগরি, এই হুম অফ মাই চিজ, এই বইটার মধ্যে যেটা স্টোরিটা আছে সেই স্টোরিটার পুরোটা একটা রূপক অর্থে জি, জি। স্টোরিটা বর্ণনা করা হয়েছে আর কি, বাট জি, জি। খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, ৪ টা ক্যারেক্টার তো ছিল, যে 2 টা ইঁদুর আর 2 টা বামন। যাই, হ্যাঁ, যে স্টোরিটা যদি একটু আমাদের দর্শকদের সাথে স্টোরিটা ইজ ভেরি সিম্পল। এখানে 4টা ক্যারেক্টার, যেটা সোহাগ ভাই বললেন, এই 4টা ক্যারেক্টারের মধ্যে দুটো ইঁদুর, তাদের নাম হচ্ছে স্নিফ অ্যান্ড স্কারি, ওই ইঁদুর এর নামগুলো। আর দুটো যে ক্যারেক্টার লিটল পিপল, তার নাম হচ্ছে, একজনের নাম হেম, আরেকজনের নাম হচ্ছে হাউ। তো হেম অ্যান্ড হাউ, স্নিফ অ্যান্ড স্কারি, এই 4টা ক্যারেক্টার নিয়ে এই বইটা মানে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথমে বলি যে মেটাফর বলেছি আমি, বা যেটাকে বলে রূপক অর্থে বলেছি, এই যে চিজ শব্দটা, এই চিজ হচ্ছে আমরা তো জানি পনির, কিন্তু এখানে এই পনিরটাকে বা চিজকে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই চিজটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে চিজ হতে পারে ধন সম্পত্তি, অথবা কারো কাছে চিজ হতে পারে যে তার স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট, এনিথিং। কারো কাছে টাকা, ক্ষমতা, ক্যারিয়ার, ক্যারিয়ার, তার কাছে সেটাই চিজ আছে। যে যেটাকে ভ্যালু করছে সেটাই তার কাছে, যে যেটাকে পেতে চায়। যে যেটা পেতে চায় সেটাই তার কাছে সেই চিজটা। তো এখানেও এই প্রত্যেকেরই স্নিফ অ্যান্ড স্কারি বা এই যে ইঁদুরদেরও চিজ ভেরি সিম্পল। তারা হয়তো সত্যি চিজই চাচ্ছে, তারা চিজই খেতে যাচ্ছে। আর যে মানুষ যারা, তাদের জন্য হয়তো মানে সুন্দর বাড়ি অথবা সুন্দর গাড়ি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখানে স্নিফ অ্যান্ড স্কারি এবং হ্যাম অ্যান্ড হাউ, এই 4জনই একটা চিজ স্টেশনে প্রতিদিনই যায়। সেটাকে বলে চিজ স্টেশন সি, মানে চিজের নাম দিয়ে সি বলা হয়েছে। মানে ওই স্টোরিটা ছিল একটা মেজের ভিতরে। ওইটা পরে আসছে হ্যাঁ, মেজটা। আচ্ছা। তো একটা মেজের মধ্যে একটা চিজ স্টেশন আছে। কারণ আমাদের মেজটাও কিন্তু একটা যেটাকে বলে Metaphor. মেটাফোর। অর্থাৎ আমরা তো একটা মেজের মধ্যে বাস করছি, এই যে আমরা যে সমাজে বাস করছি, আমরা যে শহরে বাস করছি, বা আমরা যেখানে বাস করছি আর কি, আমাদের অবস্থান যেখানে, সেটাও একটা একটা গোলক ধাঁধার মতো আর কি। আমরা এখানে যেন গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটাও একটা মেটাফোর। তো এখানে এই মেজের মধ্যে একটা স্টেশন আছে, সেটা হচ্ছে চিজ স্টেশন সি। ওখানে প্রতিদিনই ওরা সকালবেলা উঠে যায় এবং চিজ খায় ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ করে দেখা গেল যে চিজ নেই, ওখানে কোনো চিজ নেই। চিজ স্টেশন গিয়েছে সকালবেলা উঠে, গিয়ে দেখে যে চিজ নেই। তখন হেম অ্যান্ড হ্যাও তারা মনে করছে কি ব্যাপার, চিজ কোথায় গেল, হু মুভ মাই চিজ, আমার চিজটা কে সরালো, এই জিনিসটা তাদের মাথার মধ্যে এসছে আর কি। কিন্তু তখন দেখি ওয়ার স্নিফ অ্যান্ড স্কারি, ওরা কোথায় গেল, স্নিফ অ্যান্ড স্কারি কোথায় গেল। তো দেখে যে ওরা তো নেই, দে হ্যাভ লেফট অলরেডি, ওখানে আর নেই। কিন্তু তারা খুব ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল যে আমরা প্রতিদিন এখানে চিজ খাই, কিন্তু সেই চিজ আজকে নেই। তো ওরা খুবই মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, এবং এটাকে বলে হেমিং অ্যান্ড হাউইং। এটা হেম অ্যান্ড হাউ, এটাও একটা মেটাফোর কিন্তু। এই যে নামটা দেওয়া হয়েছে, হেম অ্যান্ড হাউ মানে হচ্ছে গিয়ে ইনডিসিশনে ভোগা। এটাকে ইংলিশ একটা ফ্রেজ হচ্ছে হেম অ্যান্ড হাউ। তো এই জন্য হেম অ্যান্ড হাউ থেকে দুটো শব্দ নিয়ে দুটো ক্যারেক্টারকে বানানো হয়েছে, একটা হেম আর একটা হাউ। তো এই হচ্ছে গিয়ে মূল কথা। তো হেম অ্যান্ড হাউ, দে আর হেমিং অ্যান্ড হাউইং, মানে তারা ওখানে মানে ইনডিসিশনে ভুগছে কী করবে। তো এভাবে দুটো ক্যারেক্টার যেহেতু এভাবে মানে হেম, সে মনে করলো যে আমি এখানেই মানে থাকবো এবং একসময় আমাকে চিজটা আমাকে ফেরত দেবে লোকজন আর কি। তো হ্যাঁ, ও মনে করলো ঠিক আছে আমি এখানে থাকবো। তারা বেশ কয়েকদিন আসলো আর কি, কিন্তু চিজ আর ফেরত পাওয়া যায় না। অর্থাৎ একটা জিনিস যখন পরিবর্তন হয়ে গেছে সেটা আর ফিরে আসে না। তো তখন হেম, সে তখন চিন্তা করলো যে আমাকে তো এখান থেকে বেরোতে হবে, এবং বেরিয়ে আমাকে হয়তো নতুন চিজ খুঁজতে হবে।
হ্যাঁ, তো সরি হ্যাও না, হাও, হ্যাও হাও, হ্যাও হ্যাঁ। হ্যাও চিন্তা করলো সে একটা নতুন চিজ খোঁজার জন্য সে বেরিয়ে গেল আর কি। তো তখন সে যখন বেরিয়ে গেল প্রথম প্রথম হয়তো কোনো চিজ পেল না, এবং সে ওই মেজের মধ্যে যাওয়ার জন্য সে ওই তীর চিহ্ন দিয়ে রেখে গেল যে কোন দিক দিয়ে কোন দিক সে গিয়েছে, আবার ফিরে আসলো। কিন্তু এক সময় দেখলো যে টিটস অ্যান্ড বিটস কিছু কিছু চিজ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওটা দিয়ে সে নিজের ক্ষুধা নিবৃত্ত করছে আর কি। কিন্তু হেম যে আর কি সে আর নড়ে না, ঠিক আছে, সে ওখানে থাকে, সে একদম মেজের ওয়াল খুঁড়ে খুঁড়ে একদম বের করার চেষ্টা করলো যে নিশ্চয়ের মধ্যে আছে ইত্যাদিতে। সে পরিবর্তন হবে না, সে বলে ইটস নট ফেয়ার যে তারা আমার চিজ নিয়ে চলে গেছে। সে পরিবর্তন নিজেকে পরিবর্তন করবে না। এটা হচ্ছে মানে হেমের মানে তার একটা ফিলসফি। কিন্তু হ্যাওই তো না, হ্যাও কি করলো, আমি অনেক সময় দুটো ক্যারেক্টারের মানে কে গিয়েছে বাইরে আমি অনেক সময় নিজেই ভুলে যাই। হ্যাও কি করলো, সে বেরিয়ে গিয়ে খুঁজতে খুঁজতে এক সময় গিয়ে দেখলো যে একটা চিজ স্টেশন আছে, কিন্তু ওখানে অল্প কিছু চিজ ওখানে পড়ে আছে, ওটার নাম দিয়েছে চিজ স্টেশন ই মানে এমটি। তো ওখান থেকেও কিছু সে চিজ সংগ্রহ করলো, আবার ফিরে গিয়ে সে হেমকে গিয়ে বললো যে হেম আমরা পেয়েছি, তুমি ওখানে চলো। বলে না, আমিও এই চিজ খাবো না, আই ওয়ান্ট মাই ওল্ড চিজ। সে কিছুতেই পরিবর্তন হবে না। কিন্তু মানে হ্যাও প্রতিদিন সে বেরিয়ে যাচ্ছে এবং চিজ খুঁজছে কোথায় পাওয়া যায়, এভাবে খুঁজতে 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 একসময় সে একটা বিশাল চিজের ভান্ডার খুঁজে পেল। সেটা হচ্ছে চিজ স্টেশন এন মানে নিউ, ওখানে খুঁজে পেল। ওখানে গিয়ে দেখে যে ওখানে অলরেডি মানে স্টিফেন স্কারি অনেকদিন আগে চলে গেছে, এবং সেখানে গিয়ে তারা দে আর এনজয়িং দেয়ার চিজ। তো সেখানে প্রথম ভাবলো ইজ ইট রিয়েল অর এম আই ড্রিমিং, বন্ধুগুলো এটাকে সত্যি কিনা। তারপরে না, সত্যি, চিমটিতে দেখে সত্যি সে মানে বাস্তবেই সে চিজ খুঁজে পেয়েছে। তারপরে সে সেখানে যখন পৌঁছলো, সে সেখান থেকে নতুন চিজ খাওয়া শুরু করলো, এবং আবার ফিরে গিয়ে সে তার বন্ধুকে মানে বললো যে তুমি চলো, সে কিছুতেই আসবে না। এবং তারপরে সে কিন্তু রেগুলার যাচ্ছে, নতুন চিজ খাচ্ছে। এবার সে খুব কশাস, এবার সে ভীষণ কশাস, যে সে বলছে যে এবার আমি প্রতিদিন আমি দেখবো যে আমার চিজটা কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে নাকি, সে মেজার করছে আর কি। এবং প্রতিদিন সে দেখছে যে চিজটা ওল্ড হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ পুরনো হয়ে যাচ্ছে কিনা। তো সে প্রতিদিন দেখছে এবং প্রতিদিন চেঞ্জের জন্য রেডি থাকছে আর কি। তো এই লেসনটা তার মধ্যে হলো, যেহেতু তার বন্ধু আসে নাই, হেম যেহেতু আসে নাই, সে তখন ওই মানে একটু ইয়েতে থাকলো, মানে আশা নিয়ে থাকলো যে সে এক সময় আসবে। তো এটাই কিন্তু স্টোরি লাইনটা। তো এই জার্নিটার মধ্যে আমি এখানে একটা স্ন্যাপশট নিয়ে রেখেছি, যে সে যখন এই ওয়ালে কিছু কিছু মানে ইয়ে লিখেছে, মানে সুন্দর সুন্দর বাণী সে লিখেছে। ওটাতে আমি পড়ে যাচ্ছি। আমি প্রথমে এই ইঁদুর দুইটা এবং এই যে দুজন লিটল পিপল বা আমরা লিলিপুট বলি, এদের মধ্যে যদি আমরা একটা ডিফারেন্স অ্যানালাইসিস করি, যে স্নিফ আর স্কারি যখন এসে যেদিন দেখলো চিজ নাই, বইতে যেভাবে লেখা আছে দে ওয়্যার নট সারপ্রাইজড, কারণ তারা আগে থেকে ফলো করছিল চিজ আস্তে আস্তে কমে যাচ্ছে। সো তারা মেন্টালি রেডি ছিল, অ্যান্ড চিজ যখন খুঁজে পেল না তখন তারা জিনিসটাকে একসেপ্ট করেছে যে ওয়েল চিজ নাই, তো উই হ্যাভ টু মুভ। ওয়ারএজ হেম এবং ওরা হচ্ছে যে আগে থেকে অ্যান্টিসিপেট করে না, বা আগে থেকে যে চিজ কমে যাচ্ছে এটা খেয়াল করে নাই। তাহলে ওই ইঁদুর দুইটা দেন হচ্ছে মানে ওই মুহূর্তেই তারা মুভমেন্ট শুরু করে দিল, অ্যান্ড দেন তারা মুভ করতে করতে নতুন চিজ খুঁজে পেয়ে গেছে। ওয়ারএজ হেম এবং ওরা দুইজনই সময় নিয়েছে। হেম তো নিজেকে চেঞ্জার করতেই চায় না, বাট হাও নিজেকে অনেকটুকু বলা যেতে পারে একটা ফিলসফিক্যাল জার্নির মধ্যে দিয়ে গিয়ে সে পরিবর্তন। তো যেটা ওই বইয়ের লাস্টেও এসেছে যে এই চারটা ক্যারেক্টারের মধ্যে কার কোনটা পছন্দ, স্নিফ, স্কারি অ্যান্ড হেম অ্যান্ড তো সেক্ষেত্রে আমরা যদি মোটা দাগে চারটার ভিতর দুই ভাগে ভাগ করি, যে যেখানে ইঁদুর দুইটা হচ্ছে খুব কুইক অ্যাক্ট করলো, অ্যাকশন নিল, তারা আগে চিজ খুঁজে পেল, হোয়ারএজ খুঁজে পেয়েছে চিজ বাট একটু পরে, একটু লঙ্গার জার্নির মধ্যে দিয়ে। সেই ক্ষেত্রে আপনি কোনটাকে মানে আপনার কাছে পছন্দনীয় ক্যারেক্টার তাহলে কোনটা, ওই দুইটা নাকি? না, আমার কাছে অবশ্যই পছন্দনীয় ক্যারেক্টার হচ্ছে হ্যাও। ওকে, ইঁদুর দুটো না, কারণ কি ইঁদুরের যে মাইন্ডটা, এরা যেটা বলেছেন আর কি,
স্পেন্সার জনসন, তাদের হচ্ছে সিম্পল মাইন্ড, ওভার অ্যানালাইজ তারা করতে পারে না আর কি। আমরা তো হিউম্যান বিইং, আমরা তো অ্যানালাইজ করবোই, তাই না? তো সেক্ষেত্রে আমাকে আমার পছন্দনীয় ক্যারেক্টার হচ্ছে হ্যাও, কারণ ইঁদুর এত সিম্পল ব্রেইন, ওরা হয়তো অ্যানালাইজ করার ক্ষমতাও তাদের নেই, তারা হয়তো মানে ফ্লোতেই চলে গেছে আর কি ওখানে। নট দ্যাট দে আর ভেরি ইন্টেলিজেন্ট, সেজন্য ডিসিশন নিয়েছে। মানে নিজে হওয়া লাগবে কেন, মানে সে যদি তাহলে মানে সিম্পল ব্রেন নিয়ে দ্রুত সমাধান করে ফেলে, মানে সমাধানটা একটা স্পন্টেনিয়াস সমাধান, এটা হচ্ছে কি লাক, স্পন্টেনিয়াস সমাধান। তারা তাদের ইনস্টিংক্ট কাজে লাগিয়েছে আর কি, এটাকে বলে ইনস্টিংটিভলি তারা চলে গেছে। ওরা তো ইনস্টিংক্টটা কাজে লাগে, কিন্তু আমাদের তো মানে চিন্তা করার ক্ষমতা আছে, মানুষ যেহেতু, মানুষের চিন্তা করার ক্ষমতা আছে, চিন্তা করার ক্ষমতা ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। তো ওরা ইনস্টিংক্টিভলি মুভ করেছে ইঁদুররা, দে হ্যাভ সিম্পল ব্রেইন, দে আর ওভার অ্যানালাইজ করার ক্ষমতাও তাদের নেই, কিন্তু আমাদের মানুষদের অ্যানালাইজ করার ক্ষমতা আছে। কিন্তু ওভার অ্যানালাইজ করাটা খারাপ, যেটা মানে মানে আমি বলবো যে হেমের ক্ষেত্রে হয়েছে, সে ওভার অ্যানালাইজ করছে। কিন্তু হ্যাঁ, সে কিন্তু মানে সেইভাবে ওভার অ্যানালাইসিস করেনি, অ্যানালাইসিস করেছে কিন্তু ওভার অ্যানালাইসিস করেনি। না, আমাকেও যদি কেউ এই কোয়েশ্চেনটা করতো, আমিও হওয়ার পক্ষেই বলতাম, বাট আমি একটা ডিফারেন্ট কারণে বলতাম। আমার কাছে মনে হয়েছিল যে ইঁদুর দুইটা সিম্পল লাইফ লিড করা তাদের জন্য ভালো, যে সে আরো দ্রুত সমাধানে পৌঁছে গেছে, কিন্তু তাদের এই সমাধান অন্যদেরকে পথ দেখাতে পারে নাই। বাট যখন এই ফিলোসফিক্যাল ডাইলেমার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে তার নতুন উপলব্ধি হচ্ছে এবং সে ওয়ালে এক একটা করে তার উপলব্ধিগুলো লিখছে, সেটা ভবিষ্যতের মানুষদের জন্য পথ ক্রিয়েট করছে, ডিরেকশন ক্রিয়েট করছে। সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে এই জার্নিটা এই অর্থে আমার কাছে বেটার লেগেছে। আপনারটা খুবই সুন্দর, যেহেতু সে জার্নিটা আসলে আমরা সেটাতে লেসনটা পাচ্ছি, কিন্তু ইঁদুরদের জার্নি থেকে আমরা কোনো লেসন পাচ্ছি না। এটা অনেকটা লাক ট্রাই করার মতো আর কি, যে আমি চলে গেলাম, পেলে পেলাম, না পেলে না পেলাম আর কি। তো তারা ইনফ্যাক্ট ইনস্টিংটিভলি মুভ করেছে, কিন্তু এখানে হেমেন হ্যাও যে ক্যারেক্টার দুটো আছে, হ্যাও সে অ্যানালাইজ করেছে কিন্তু ওভার অ্যানালাইজ করেনি আর কি, ওভার থিঙ্কিং করেনি। কিন্তু সে মানে হেম হচ্ছে স্টাবার্ন, সে পরিবর্তনকে কোনোভাবে মেনে নিতে সে রাজি না। তো আমি এই ক্ষেত্রে আপনার এখন আমাদের মূল আলোচনা যেখানে আপনি যেতে চাচ্ছিলেন, যে ওয়ালে সে কি কি লিখলো, তার উপর সব মিলিয়ে বোধহয় 14টা জিনিস সে লিখেছিল। বাট ওইটাতে যাওয়ার আগে আমি এখন এই কনটেক্সটটাকে আমাদের বর্তমানের সাথে মিলাতে চাই। রাইট নাও পুরো পৃথিবী একটা বিশাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেইটার ইম্প্যাক্টে, তার আগে করোনা, বিশাল আরেকটা মানে পরিবর্তিত ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এবং এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো সিচুয়েশন তৈরি হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের ডলার রিজার্ভ, সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে অনেক ধরনের চেঞ্জ আমরা হয়তো সম্মুখীন হতে যাচ্ছি, চাই বা না চাই। তো আমার কাছে মনে হচ্ছে এই বইটা নিয়ে আলোচনাটা অ্যাবসলিউটলি পারফেক্ট টাইমিং, অ্যাবসলিউটলি পারফেক্ট টাইমিং। তো সেক্ষেত্রে এখন লট অফ পিপল দে আর ফেসিং, কেউ ইলেকট্রিসিটি ক্রাইসিস বলেন, বিজনেসের টার্মোয়েল বলেন, জব সিকিউরিটি বলেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। সো আমরা এই জায়গাটায় এইভাবে চিন্তা করতে পারি কিনা যে আমরা কে কে হেম হতে যাচ্ছি আর কে কে হ হতে যাচ্ছি। তো অবশ্যই আমরা যদি মানে হেম হয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের ওই তো হেমের যে অ্যাটিটিউড, হেমের অ্যাটিটিউডের মধ্যে হচ্ছে যে ভাই এখানে চিজ ছিল, চিজ কেন থাকবে না, যে এই সমস্যা কে ঘটালো তাকে ধরে আনো, সে কেন আমার এই সিচুয়েশন ফেরত দিবে না, তাহলে ঠিক আছে ভাই বর্তমানে লোডশেডিং হচ্ছে। সো আমাদের হেম অ্যাটিটিউড হচ্ছে বিদ্যুৎ কেন আসবে না, কেন আগের মতো আমি 24 ঘন্টা বিদ্যুৎ পাবো না, বিদ্যুৎ কে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে আসো, সে আমাকে বিদ্যুৎ ফেরত দিয়ে যাক। এক্স্যাক্টলি, সো দ্যাট উইল নট হেল্প, দ্যাট উইল নট হেল্প। সো আমাদের মোস্ট অফ দ্য পিপল হেমের মতোই, আমরা যে আমরা শুধু প্রতিবাদ বা উচ্চকণ্ঠ হচ্ছি, কেন সিচুয়েশন চেঞ্জ হবে, আমার কমফোর্ট জোন কে নষ্ট করলো, কমফোর্ট জোন ঠিক করা না পর্যন্ত আমি অনশন, আমি ধর্মঘট। বাট আমরা হয়ের মতো হয়ে যে আমি এই চেঞ্জকে অ্যাডপ্ট করে আমি নতুন অপরচুনিটি খুঁজব, নতুন আমার জন্য নতুন বাস্তবতা ক্রিয়েট করব, মোস্ট অফ দ্য পিপল আমরা সেদিকে যাচ্ছি না। এই জন্য আমরা এই জায়গাটায় দর্শকদের জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন এখান থেকে নেওয়া, যেহেতু ক্যারেক্টার ছোট ছোট গল্প মানুষকে হেল্প করে সিচুয়েশনকে পৃথক করার জন্য। এবং আমার লাইফেও এটা আমি মনে করি যে আমি একটা কথা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, এনি ক্রাইসিস দ্যাট ডাজন্ট কিল ইউ মেক ইউ স্ট্রঙ্গার। কারণ আমার প্রায় 22 বছরের এন্টারপ্রেনার লাইফে আমাকে লট অফ চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, লট অফ সিচুয়েশন ওয়াজ নট ফেভারেবল, বাট প্রত্যেকটা বার হয়েছে যেটা সামহাও ওর সাথে
যুদ্ধ করে অ্যাডাপ্ট করে যখন আমি টিকে গিয়েছি, আই বিকাম স্ট্রঙ্গার। তো এই জন্য এখন চেঞ্জ আসলে অনেক সময় আমি ইভেন থ্রিল ফিল করি যে ঠিক আছে, নতুন কিছু আসবে। হ্যাঁ নতুন কিছু আসবে, Right. নতুন কিছু আসবে, নতুন অপরচুনিটি আসবে। লিটারালি আজকে সকালে আমি আর আমার পার্টনার বেশ সকাল দিকে আমরা মিট করেছি কাকরালির দিকে, এবং এই যে এখন যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে, জি। আমরা কিন্তু অলরেডি থ্রিলড, আমরা নতুন অপরচুনিটি এন্টিসিপেট করতেছি। কাজে এইটা আমি এই জন্য একটু নিজের ফ্লোর নিয়ে একটু বেশি কথা বললাম যে না, কোনো আমাদের সমস্যা নেই, এটা তো একটা দর্শকদের, realization যেহেতু হ্যাঁ আমরা আমরা একটা- দর্শকদের জন্য এইটা এখান থেকে কনভে করতে চাই যে আপনি নিজের অবস্থানকে চিন্তা করেন, আপনি কি হেম হতে যাচ্ছেন নাকি হাও হতে যাচ্ছেন। তো Exactly. ভাই তাহলে আপনার ওই লেসনগুলো লেসনগুলো থেকে আমরা যদি একটু আপনি একটু 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 হ্যাঁ করে বলি শেয়ার আর কি। করেন, যে আমি তার উপলব্ধি এটা করুন। মানে আপনি যেটা বলেছেন অবশ্যই খুবই এখনকার যে কনটেক্সট এনভায়রনমেন্ট, গ্লোবাল, তারপরে কান্ট্রি ওয়াইড, ন্যাশনাল, সবকিছুই কিন্তু একটা মানে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি রাদার। Right. ক্রাইসিস, করোনাটা একটা ক্রাইসিস ছিল এবং এটা আরো বেশি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা সামনে আমরা অ্যান্টিসিপেট করছি যে সামনে আরো ক্রাইসিস আছে। তো এটা খুবই একটা, আমি বলবো যে এই সময়ের জন্য এই বইটার ফিলসফিটা অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পরিবর্তন আসবেই, এবং পরিবর্তন আর শুধু আমাদের যে ক্রাইসিস যেটাকে বলে সেই ক্রাইসিসও আমাদের জীবনে ঘটবে, আমাদের সমাজে ঘটবে, আমাদের দেশে ঘটবে, গ্লোবালি ঘটতে পারে, কিন্তু তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি যদি কমপ্লেন কিন্তু কমপ্লেন করে কোনো লাভ হবে না, কমপ্লেন করলে বরং নিজেরই ক্ষতি, তাই না? তো আমরা এই জাস্ট ওয়ালের যে 14টা লেসন আছে, আমি জাস্ট এখান থেকে আমি স্ন্যাপশট নিয়ে রেখেছি দর্শকদের উদ্দেশ্যে, খুব দ্রুত এটা পড়ে শোনাবো, তারপরে প্রশ্ন করলে আমি এটার উত্তর হয়তো দেবো আর কি। তো রাইটিং অন দি ওয়াল প্রথমে হচ্ছে যখন যে জার্নিটার সময় আর কি, যখন বের হয়ে গেল, তখন সে এই তার মধ্যে যে রিয়ালাইজেশনটা আসলো, তখন সে এই সাতটা রাইটিং সে লিখেছে অন দি ওয়াল। সে প্রথমটা লিখেছে, হ্যাভিং চিজ মেক্স ইউ হ্যাপি, রাইট? অর্থাৎ আমরা বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছি, আমরা যদি ভালো থাকি তাহলে এটা আমাদের একটা একটা কমফোর্ট জোনের মধ্যে আমরা আছি আর কি। এটা হচ্ছে গিয়ে মূল মেসেজ। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার নট অ্যাফ্রাইড? অর্থাৎ যদি পরিবর্তন হতে হয়, তাহলে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, তখন তো আমরা প্রথমেই কি হয়, আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, কি হবে না হবে। তো তখন সে বলছে, নিজেকেই প্রশ্ন করলো, আচ্ছা যদি আমার ভয়টা না পাই, তাহলে কি আমি কি করবো? যদি আমি ভীত না হই, তাহলে আমি কি করব, সেই কোশ্চেনটা। তারপর হচ্ছে, when you stop being afraid you feel good। সে যখন ভয় আর পাচ্ছে না যে আমি পরিবর্তন হব, তখন সে বলছে যে আমি যখন আর ভীত নই, তখন অটোমেটিক্যালি একটা ভালো ফিলিং, গুড ফিলিং তৈরি হচ্ছে আমার মধ্যে, এটা লিখেছে আর কি। তারপর লিখেছে, the sooner you let go of old cheese, the sooner you find new cheese। অর্থাৎ যত দ্রুত সম্ভব যদি পরিবর্তিত হতে পারি, পরিবর্তনকে যদি অ্যাকসেপ্ট করতে পারি, আমি যদি অ্যাডাপ্ট করতে পারি পরিবর্তনের সঙ্গে, তত মানে দ্রুত আমি সে নিউ চিজ খুঁজে পাবো, নতুন পরিবেশে গিয়ে আমি খাপ খাইয়ে নিতে পারবো আর কি, এটাই বলেছে। তারপরে, ইমাজিনিং ইয়োর নিউ চিজ হেল্প ইউ ফাইন্ড ইট। তো প্রথমে ভিজুয়ালাইজেশনের কথা বলেছে, যে আমি নতুন চিজ পাচ্ছি, তখন এই যে প্ল্যানিং করা, ভিজুয়ালাইজ করা, এটা তখন স্ট্র্যাটেজি সেট করা, এটা মানুষকে হেল্প করে ইমাজিনেশনটা করলে, যে আমি কোথায় জিনিসটা পাবো আর কি, এই জিনিসটা বলেছে। তারপরে বলেছে, স্মেল দ্য চিজ অফেন সো ইউ নো হোয়েন ইট ইজ গেটিং ওল্ড। অর্থাৎ মাঝে মাঝেই আমাকে দেখতে হবে যে আমাকে আমার পরিবর্তন কি ঘটছে, মানে মাইক্রো লেভেলে আমাকে পরিবর্তনটাকে অ্যানালাইজ করতে হবে, যাতে করে আমি বুঝতে পারি যে পরিবর্তনটা ঘটছে। সামটাইমস চেঞ্জেস আর গুড, অর্থাৎ সেই পরিবর্তনটা ভালো, আমাদের জন্য ভালো, সেটাও আমাকে দেখতে হবে। আবার সামটাইমস আমাদের পরিবর্তনটা আমাদের জন্য ভালো না, তো সেটাকে আমাকে সেই স্ট্র্যাটেজি নিতে হবে আর কি, যে আমি সেই পরিবর্তনটা কীভাবে খাপ খাইয়ে নিব আর কি, এটা। তারপরে, মুভ টু দি নিউ চিজ অ্যান্ড এনজয় ইট। এটাই ছিল এই 7টা মানে কি বলে, রাইটিং অন দি ওয়াল। এটা ইনফ্যাক্ট আফটার রিচিং, ঠিক আছে, আফটার রিচিং এটা সে এইগুলো লিখেছে আর কি বলে। তো আপনারা যদি
ওই বইটা পড়েন, তো বইটা প্রত্যেকটা পৃষ্ঠাতেই মানে চ্যাপ্টারের আগেই একটা করে ওইভাবে দেয়া আছে আর কি, ওই ইয়েগুলো একটা চিজের ছবি দেওয়া আছে এবং ওখানে এই রাইটিংগুলো দেওয়া আছে বইটার উপরে। তো এটাই ছিল। এখন মানে এখানে আমি মানে ওই 7টা রাইটিং নিয়ে আমি 2-3টা পয়েন্ট আপনাকে একটু জিজ্ঞেস শিওর করতে শিওর চাই। শিওর। এই 7টার ভিতরে আপনার কাছে কোনটা সবচেয়ে স্ট্রাইকিং লেগেছে? তো আমার কাছে আসলে প্রতিটি আমার কাছে মানে আমার মনে হয় যে যেহেতু একটা জার্নি, এটা একটা ক্রনোলজি আছে আর কি, এটা লিনিয়ার ফর্মে এখানে লেখা আছে আর কি, তো এটা র্যান্ডমলি ওভাবে পিক করাটা একটু কঠিন। তারপরে আপনি যেহেতু কোয়েশ্চেন করেছেন, তা আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্মেল দি চিজ অফটেন সো ইউ নো ওয়েন ইট ইজ গেটিং ওল্ড। অর্থাৎ আমাদেরকে সবসময় পরিবর্তন সম্পর্কে সজাগ থাকতে হবে। আই হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড যদি মি। বর্তমানের সাথে আমরা মিলিয়ে বলি তাহলে ধরেন আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা, যেমন কোনো কোনো জায়গায় লে অফ হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সো তার মানে কি এটা একটা আমার স্মেল করার মতো বিষয়। বা ইলেকট্রিসিটি শুরুতে কিছু লোডশেডিং অল্প করে হয়েছে, এখন বেশি করে হচ্ছে, সো এটা আমার স্মেল করার বিষয় যে সামনে এটা আরো ঘনীভূত হতে পারে। তারপর হতে পারে যে দ্রব্যমূল্য আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তার মানে আমার পারচেস ক্যাপাবিলিটি আরো কমে যেতে পারে। সো তাহলে এগুলো যদি আমি যখন ছোট ছোট ফর্মে থাকে তখন থেকে যদি অ্যাওয়্যার হই, তাহলে আমি আমার লাইফকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করে আমি নিতে অ্যাডজাস্ট পারবো। করতে পারি, হ্যাঁ। আবার যদি ক্রাইসিস হিট করে তখনও কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে যে আমি যেন ক্রাইসিসেও আমি অ্যাডাপ্ট করতে পারি। তো চেঞ্জ এবং ক্রাইসিস দুটো কিন্তু সমার্থক, কাছাকাছি আর কি। চেঞ্জটা অনেক সময় ধীর পরিবর্তন, যেটাকে বলে আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছি যে দুই ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে গিয়ে ধীর পরিবর্তন আর একটা হচ্ছে আকস্মিক পরিবর্তন। অর্থাৎ ধীর পরিবর্তন সেটাই যেটা মানে ধীরে ধীরে ঘটে, আমরা ঠিক বুঝতে পারি না অনেক সময় যে পরিবর্তনটা ঘটছে, দ্যাট ইজ চেঞ্জ। আবার আকস্মিক পরিবর্তন ক্রাইসিস, হঠাৎ করে সেটা হিট করলো, করোনা। করোনা একটা হঠাৎ করে হিট করলো, বা এখন যে ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস হঠাৎ করে হিট করছে, তো এটা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে চলে গেছে। সো ক্রাইসিস হচ্ছে গিয়ে মানে হায়ার অর সিভিয়ার ফর্ম, মোর সিভিয়ার ফর্ম অফ চেঞ্জ। তো দুটোর বিষয়ে আমাকে পরিবর্তনের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে আর কি, এটাই বলবো আর কি। আর এখানে যখন ওই যে আরেকটা বললো যে যখন আমি আই উইল ড্রিম, আই উইল ইমাজিন যে নতুন চিজ, তাহলে আমি একটা ক্রাইসিসের মধ্যে আছি, তখন মোস্ট অফ দ্য পিপলের মাইন্ড চলে যাবে আগে কত ভালো ছিলাম, আগে কত স্বাচ্ছন্দ্যে ছিলাম, এখন কেন এটা হচ্ছে, এখন কেন এটা হচ্ছে। সো এটা একটা থট প্রসেস, ওয়ারাজ উনি বলছেন যে রেদার তুমি ভবিষ্যৎটা কল্পনা করো যে সেটা কত Exactly. সুন্দর হতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে এই অর্থাৎ জিনিস পজিটিভ থিঙ্কিং। রাইট। এই যে আমি ইমাজিন করছি, আমি যদি নেগেটিভ থিঙ্কিং করি তাহলে তো আমি ডিপ্রেসড হয়ে যাব। হ্যাঁ, সব ধরনের থিঙ্কিংই খুব গুরুত্বপূর্ণ। নেগেটিভ থিঙ্কিংও প্রয়োজন আমাকে স্ট্র্যাটেজি নেওয়ার জন্য, আমার এখানে কি কি মানে আমার সামনে যে মানে ইয়েগুলো আছে, অবস্ট্যাকলসগুলো আছে, সেগুলো কিভাবে আমি অতিক্রম করবো, সেজন্য হয়তো আমাকে কিছু নেগেটিভ থিঙ্কিং করতে হবে। বাট জীবনের জন্য আমাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। অর্থাৎ আমি ইমাজিন করব যে আমি একটা পেয়েছি, আমি সামনে সুন্দর দিন আসবে, আমাদের হোপটাকে জাগিয়ে রাখতে হবে। যদি হোপটা জাগিয়ে রাখতে পারি তাহলে জীবনটাকে আমি সুন্দর করে পরিচালনা করতে পারবো। আর যদি হোপ না থাকে, হোপলেস হয়ে যায়, আমি যদি শুধু অতীতে থাকি, তাহলে কিন্তু আমি কখনো এই জীবনটাকে রাইট, মানে উপভোগ হাওয়ের করতে পারবো স্টোরিটা কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে আমার কাছে মনে হয় এসছে। কারণ সে যখন মুভ করলো তখন তার সামনে অন্ধকার রাস্তা, সেই রাস্তায় কোনোদিন সে যায় নাই, জি। সে গোলকধাঁধার ভিতরে। অ্যান্ড দেন সে মুভ করার পর একটা এমটি স্টেশন পেলো, তখন তার আরও ফ্রাস্ট্রেশন কাজ করার কথা যে এত দৌড়ঝাঁপ করে কী লাভ হলো। কারণ হেম তাকে বলেছে যে তুমি যে যাচ্ছ, যে তুমি তো পাবা, বা হোপলেস সিচুয়েশন তৈরি হতেই পারে। যেখানে পেলো টিটস অ্যান্ড বিটস অল্প, ওই অবস্থায় যদি তার এটাই কাজ করতো, আশঙ্কাটাই বেশি কাজ করতো, তাহলে সে এনার্জিটা কিন্তু পেতো না পেতো না। আরো ফার্দার এফোর্ট দেওয়ার জন্য। Exactly. যখন সে বেরিয়ে গেল, so I have not found the cheese yet, but I'm feeling great. I don't know why. তার মানে when you are not afraid, so you feel good, তাই না? যখন মানুষে ভীত থাকে তখন কিন্তু মানুষের গুড ফিলিং তার মধ্যে আসে না, তখন অ্যাংশাস থাকে, ওয়ারি থাকে তার মধ্যে, তাই না? অনেক ধরনের ডিপ্রেশন থাকে, অনেক ধরনের নেগেটিভ ইমোশন তার মধ্যে থাকে। কিন্তু যখন ইউ আর নট এফ্রেড, ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট দি চেঞ্জ, তখন কিন্তু আপনি ইউ আর লুকিং ফর দি নিউ চিজ স্টেশন। হ্যাঁ, আমার কাছে কিন্তু এটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো মনে হয়। এক হচ্ছে যদি আমি নিজেকে ফোর্স করি ভবিষ্যৎটাকে সুন্দর দেখার জন্য, তাহলে ওইটা আমাকে মোটিভেট করবে অ্যাকশন নেওয়ার জন্য, তাহলে আমি নিজেকে অ্যাক্টিভ করব। আমি যখন নিজেকে অ্যাক্টিভ করব তখন আমার মধ্যে এই সেন্স কাজ করবে আমি ওই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, দ্যাট উইল গিভ মি মোর এনার্জি। এক্স্যাক্টলি। মানুষের জীবনে পিকস অ্যান্ড ভ্যালিজ থাকবে, প্রত্যেকটা মানুষের থাকবে, এবং ব্যক্তিগত জীবনেও থাকবে, সামাজিক জীবনেও থাকবে, এমনকি জাতিগতভাবেও পিকস অ্যান্ড ভ্যালিজ থাকবে। কিন্তু আমরা যখন একদম ভ্যালিতে চলে যাব, তখন যদি আমরা
নিজেকে গুটিয়ে নেই, আমরা যদি সেই আমাদের মধ্যে সেই ইন্সপিরেশন না থাকে, আমাদের মধ্যে যে সেই মানে মোটিভেশন না থাকে, প্যাশন না থাকে, তাহলে কিন্তু আমরা আর উঠে দাঁড়াতে পারবো না, ঘুরে দাঁড়াতে পারবো না। তো এই সেদিক থেকে এই বইটা অনেক ইন্সপিরেশনাল। কিন্তু অনেক সময় আমি এই ভিডিওটা দেখি আর কি, বা যখন আমি আমার ফেলো লার্নারদের সঙ্গে যখন শেয়ার করি তখন নিজেরও দেখা হয়। তো আমারও যদি কোনো ধরনের মানে ডাউন ফিলিং থাকে, আমি খুব চাঙ্গা হয়ে যাই আর কি। আমি এই বইটা পড়ার পরে অথবা এই বইয়ের উপর ভিত্তি করে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখার পর অনেক চাঙ্গা হয় যে না, আমার এরকম পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু পিকস অ্যান্ড ভ্যালিজ সবসময় চলছে। হ্যাঁ, তো সে আমি ভ্যালিতে থাকতেই পারি, যে কোনো সময় আমি ভ্যালিতে থাকতেই পারি, কিন্তু আমি একদম সেখানেই একদম পড়ে থাকবো না। ইফ আই ফল আই উইল ডেফিনেটলি গেট আপ, ইফ আই ফল 10 টাইমস আই উইল গেট আপ 11 টাইমস। তো এখানে যে আর্গুমেন্টটা হেম টাইপের ক্যারেক্টার যারা, তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে যে ভাই তুমি অ্যাডাপ্ট করার জন্য একটা দৌড়ঝাঁপ করলা, করে দেখা গেল কোনো ফায়দা হলো না, তাহলে লাভকে তোমার দৌড়ঝাঁপ করে? মানে তাহলে ও দৌড়ঝাঁপ করার চেয়ে বরং আমি বসে থাকি, তাহলে সেটা বরং হচ্ছে যে আমার এই এক্সট্রা যে এনার্জি খরচ হলো সেটা না করে বরং আমি লেট মি প্রিজার্ভ মাই এনার্জি। সো আপনি এই আর্গুমেন্টকে কিভাবে দেখেন, কিভাবে? না, এটা তো আমার কাছে খুব লেম একটা আর্গুমেন্ট মনে হয়। আমরা জানি যে কোনো কাজ করলে সেখান থেকে কিছু না কিছু রেজাল্ট আসবেই। আমি যদি একটা পজিটিভ, ইভেন ইফ যদি রেজাল্ট না আসে, স্টিল দিন কি মনে করেন যে এফোর্টটা দেওয়া উচিত? এফোর্টটা দেওয়া উচিত অফকোর্স। কারণ যখন সে চিজ স্টেশন, আমি যে এখান থেকে যদি বলি, যখন চিজ স্টেশন এনে যেতে পারে না বা যায় নাই, তার আগে কিন্তু সে টিপস অ্যান্ড ট্রিক্স পেয়েছে। একদম না খেয়ে মরার চাইতে আমি যখন কিছু কাজ করছি, আমি যদি আমার কোনো কাজ নেই, আমি এখন একটা এখানে ঠেলা গাড়ি আছে, ঠেলা গাড়িটা ঠেলে আমি ওই মতিঝিল পর্যন্ত বা ইয়ে পর্যন্ত নিয়ে যাব, কি বলে ইত্তেফাকের মোড় পর্যন্ত নিয়ে যাবো, ওখানে নিয়ে গেলে কিন্তু আমি কিছু টাকা পাবো, তাই না? আর আমি যদি মনে করি আমি কেন ঠেলা গাড়ি ঠেলবো, আমি যদি মনে করি যে আমি এত বড় অফিসার, এত বড় একটা ব্যবসায়ী, হোয়াট এভার আই থিঙ্ক অফ মাই সেলফ, তা আমি কেন ঠেলা গাড়িটা ঠেলবো? তা আমি যদি এটা মনে না করে যদি বসে থাকি, তো আমাকে কেউ ওই 10টা টাকাও দিবে না, বা এখান থেকে ঠেলা গাড়ি ঠেলে নিয়ে গেলে যে 50টা বা 100 টাকা পাবো সেটাও পাবো না। ওই 100 টাকা দিয়ে কিন্তু আমি ওখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে সামান্য কিছু খাবার কিনে খেতে পারবো আর কি। ইভেন যদি ওই 10 টাকাও আমি না পাই, রাইট, স্টিল কি আমার এফোর্ট দেওয়াটা ওর দিকে না? অ্যাবসলিউটলি। মানুষের জীবনটাই তৈরি হচ্ছে কর্ম করার জন্য। মানুষের পারপাস অফ লাইফ হচ্ছে গিয়ে টু ওয়ার্ক। সেই ওয়ার্কটা যদি আমি করি, এটা কখনোই বেথা যাবে না। মানে যদি এইভাবে চিন্তা করি, অকর্মণ্য হয়ে বসে থাকলে আমার কোনো লাভ, অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকলে আমার কোনো লাভ নেই। ধরেন যদি এইভাবে আমরা চিন্তা করি, হেম তার জায়গায় বসে আছে, সে এফোর্ট দিচ্ছে না, দেন সে খেতে না পেরে আস্তে 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 মরে যাচ্ছে। আর সে প্রচুর ঘোরাফেরা করতেছে চিজ খোঁজার জন্য, এবং ধরা গেল সে টিটস অ্যান্ড ডিটস চিজও পেল না, এবং সে মুভ করতে করতে মারা গেল। এই দুটার ভিতরে কোনটা বেটার? স্টিল আমি বলবো যে যে মুভ করতে করতে মারা গেল, সেটা অনেক গ্লোরিয়াস আর কি। সে যুদ্ধ করেছে, সে একজন যোদ্ধার একটা জীবন, সে তার যে গ্লোরি, আর সে যুদ্ধ করেই নাই, তার কিন্তু সেই গ্লোরিটা নেই। গ্লোরি বাদে আরেকটা পয়েন্ট কি, বা আমার কাছে মনে হয়েছে বলা যেতে পারে কিনা, যে বসে আছে তার ফ্রাস্ট্রেশন অনেক বেশি, তার কষ্ট অনেক, ফ্রাস্ট্রেশন নিয়ে মারা যাবে। আর যে অ্যাক্টিভিটির মধ্যে মরবে সে অন্তত জয়ফুল হয়ে মারা যাবে। এক্স্যাক্টলি। সো আমি এটাই বলবো আর কি, সবার জন্যই বলবো, আমি নিজেকেও বলি সবসময়, যে নেভার জাস্ট কমপ্লেন, নেভার কমপ্লেন। হ্যাঁ, যে আমি যদি কমপ্লেন করি যে হু মুভ মাই চিজ, আমার তো এটা ছিল সেটা ছিল, কোথায় গেল, তাহলে আমার কোনো লাভ নেই। নোবডি ইজ গোয়িং টু রিপ্লেস, নোবডি ইজ গোয়িং টু রিপ্লেনিশ ইউর চিজ। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন চিজ। নিজের চিজটাকে খুঁজে পেতে হবে, তাই না? এবং সেই জন্য আমাকে সবসময় মেইজের ভেতরে ঘোরাঘুরি করতে হবে। আমাদের জীবনটায় একটা মেইজের মধ্যে আমরা আছি, তাই না? এবং মেইজের মধ্যে ঘোরাফেরা করতে হবে। এখানে অনেক লার্নিং আছে, যেমন ডিরেকশন। মেইজে আমরা হারিয়ে যেতে পারি, কিন্তু সেই জন্য তারা কি করেছে, কোথা দিয়ে গেলাম সেটা একটা ম্যাপ সে তৈরি করেছে। মেইজের মধ্যে থেকেও সেটা একটা ম্যাপ তৈরি করেছে। এটাও কিন্তু একটা লার্নিং, যে আমি মেইজের মধ্যে থাকলেও আমি সবসময় একটা ম্যাপটা নিজের ম্যাপটা আমি নিজে তৈরি করে নেব, যাতে করে আমি আবার আমার বাসায় ফিরে আসতে পারি, বা যেখানে আমার হোম সেখানে ফিরে আসতে পারি। সেটাও একটা লার্নিং। রাইট। এবং হেমের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস ফলো করলাম, যে সে যখন চিজ নাই হয়ে গেল, তখন সে বলল যে আমার তো কোনো দোষ নাই, তো হোয়াই শুড আই মুভ? যে আমার চিজ নিয়ে চলে গেছে সে হচ্ছে দোষী, সে আমার চিজ ফেরত দিয়ে যাক। তো আমরা অনেক সময় যখন সিচুয়েশনগুলো চেঞ্জ হয়, আমাদের জন্য ডিসকমফোর্ট তৈরি হয়, আমরা মনে করি ভাই আমি তো দোষী না, আমার সাথে কেন এটা ঘটবে, তাই না? না, এটা তো মানুষের ন্যাচারালি আমরা এটা কমপ্লেন করতে পছন্দ করি। অনেক মানুষই
নিজের রেসপন্সিবিলিটি নিতে পারে না, নিজেকে অ্যাকাউন্টেবল মনে করতে পারে না, সবসময় অন্যের উপরে দোষটা চাপিয়ে দেয় এবং কমপ্লেন করতে থাকে। এই কমপ্লেনটা কোনো রেজাল্টে নিয়ে আসে না। ইনফ্যাক্ট আমাদের কালচারে এটা মনে হয় একটু বেশি আমাদের কালচারে আমি আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক কিছু খুঁজে পেয়েছি। আমি বেশ কিছু জায়গাটা বলেছি, যেমন আমরা কেউ ধরেন একটু মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, শার্ট খাটতেছেন, সে বলে শার্টটা ছোট হয়ে গেছে। শার্ট তো ছোট হয় নাই, তুমি বড় হইছো, তাই না? তুমি শার্টকে কেন দোষ দিতেছো? একইভাবে দেখেন, যদি ধরেন আমি গ্লাসটা নিয়ে যাচ্ছি, গ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আমরা বলি না যে আমি গ্লাসটা ভেঙে ফেলছি, আমরা বলি যে গ্লাসটা পড়ে গেছে, গ্লাসটা ভেঙে গেছে, অ্যাজ ইজ গ্লাসের দোষ, গ্লাস নিজেই পড়ে গেছে, নিজেই ভেঙে গেছে। মানে আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে এই কালচারটা ঢুকানো যে দোষটা আমার না, সব দোষ অন্য কারো। যখনই আমি ভাববো সব দোষ অন্য কারো, তখন তো আমি নিজেকে রেসপন্সিবল করব না এবং নিজে এফোর্ট দিব না, কারণ হেম ওয়াজ রেসপন্সিবল, কারণ চিজ তোমার কমে যাচ্ছে, হোয়াই ডিডন্ট ইউ নোটিস? কিন্তু সে এটাকে দোষ মনে করছে না, সে দোষ মনে করছে যে কেন সবকিছু সবসময় একই রকম থাকবে না। এক্স্যাক্টলি, আমার মনে হয় জি নোটিস করতে হবে, মেজার করতে হবে, এবং সঙ্গে সঙ্গে আমাকে আবার নতুন কিছু খুঁজতে হবে আর কি, যে আমি সামনে কি পরিবর্তন আসতে পারে এবং সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আর কি। আমার যারা ফেলো লার্নার্স তাদের সঙ্গে সবসময় বলি যে নতুন স্কিল ডেভেলপ করতে হবে, যে সামনে কী ধরনের অ্যান্টিসিপেট করতে হবে, নিজে সামনে কী ধরনের টেকনোলজি আসছে সেগুলোকে আমাকে নতুন করে শিখতে হবে। এখন যদি আমি টেকনোলজি আমি শিখলাম না, আমি আমার ওল্ড ওয়েতে কাজ করা শুরু করলাম, পরিবর্তন হয়ে গেল, তখন কিন্তু আমি আর অ্যাডাপ্ট করতে পারবো না নতুন পরিবর্তনের সঙ্গে। সেই জন্য স্কিল ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যত সুন্দর করে আমি এই মানে প্রসেসের মধ্যে চলতে পারবো, নিজেকে ডেভেলপ করতে পারবো, তত সুন্দর করে আমি অ্যাডাপ্ট করতে পারবো আর কি। এটাই হচ্ছে মূল মেসেজ। এই খুব ছোট্ট বই, আমার মনে হয় পড়তে মানে 1 ঘন্টাও লাগবে না এই বইটা পড়তে। তো এবং অনেক বড় একটা মেসেজ আর কি বইটার মধ্যে আছে, মানে মানুষের জীবনের পরিবর্তনের জন্য একটা বিশাল একটা মেসেজ। এটা আমার জীবনকে অনেকটাই মানে পরিবর্তন করেছে আর কি, এটাই বলবো আর কি। এবং আমি অনেকের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু আমার প্রায়শই বিভিন্ন ওয়ার্কশপ পরিচালনা করে থাকি, আমার সঙ্গে যারা আমার ফেলো লার্নার্স থাকে তাদেরকে আমি শেয়ার করি, এবং তারাও আমাকে বলেছে না এই বইটা পড়ার পরে অথবা আমার কাছ থেকে বইটা সম্পর্কে শোনার পরে তাদেরও অনেক জীবনে পরিবর্তন ঘটেছে, দে আর রেডি টু চেঞ্জ, এটাই আমি বলবো আর কি। তো এটা আমি মনে করি যে আপনার মাধ্যমে যেহেতু বইটা আমি নিয়ে আলোচনা করলাম, আপনি আলোচনা করলেন, অনেক সুন্দর করে আপনি আলোচনা করেছেন, আমার চাইতে আরো ভালো ইনসাইট আপনি দিতে পেরেছেন আর কি। তো এটার মাধ্যমে যখন মানুষ বুঝতে পারবে এবং এই বইটা পড়ে নিজেকে প্রস্তুত রাখবে ভবিষ্যতের জন্য, যাতে করে তারা হঠাৎ করে একটা ক্রাইসিসে পড়ে গেলে অথবা পরিবর্তন হঠাৎ করে তাদের কাছে যখন পরিবর্তনের সামনে চলে আসলে সেটাকে মোকাবেলা করতে পারে। এই মোকাবেলা করার জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ আর কি। ধন্যবাদ জিশু ভাই আপনাকে অনেক সুন্দর আলোচনার জন্য। দর্শক, আমরা বইটা নিয়ে কথা বললাম, বইটার সাইজ অনেক ছোট। ওই যে আমাদের দেশে একটা কথা আছে, মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। হ্যাঁ, তো বইটার সম্পর্কে আমি এইভাবে বলতে পারি যে বইটার সাইজও ছোট, বাট ইট ইজ মানে সো মাচ মোটিভেশনাল। বিশেষ করে আমি এখন বলবো যারা ইভেন আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি বইটা পড়েও থাকেন, প্লিজ আবার একটু রিভাইজ করেন। যারা পড়েন নাই, হাইলি রিকমেন্ড, কারণ বই পড়ে আমি জানলাম এটা জানা এক জিনিস, নিজের মধ্যে ফিলিংস আনাটা আরেক জিনিস। কাজে এই পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবী পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা যদি জাস্ট এইভাবে চিন্তা করি সরকার কেন সব ঠিক করে দিচ্ছে না, বিশ্ব নেতারা কেন সব কিছু সলভ করে দিচ্ছে না, দ্যাট উইল নট সলভ দ্য সিচুয়েশন। আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করব আমি কিভাবে সলিউশনের পার্ট হতে পারি, আমি কিভাবে চেঞ্জ আনতে পারি আমার নিজের লাইফে এবং আমার চারপাশের মধ্যে। যেমন এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী বারবার সবাইকে বলছেন যে ভাই কোনো অনাবাদি জমি ফেলে রাখবেন না, বাট আমরা জিনিসগুলোকে সিরিয়াসলি নিচ্ছি না। আমরা অনেকে হয়তো মনে করছি যে এটা আচ্ছা বলতেছে, এমনি দুর্ভিক্ষ, এমনি হয়তো সবাইকে একটু অ্যালার্ট করতেছে, যে না আপনাকে দেখেন আমি তাহলে হেমের মতো ক্যারেক্টার না হয়ে যাই। পরিবর্তনগুলো ঘটছে, উই শুড সেন্স ইট অ্যান্ড উই শুড টেক অ্যাকশন। তাহলে আমি আমার বাসার ছাদে যদি একটা লেবু গাছও লাগাতে পারি, লেট আস ডু দ্যাট। একটা ছোট আমি যদি বেগুন গাছ লাগাতে পারি, লেট আস ডু দ্যাট। এটা একদিক থেকে। আরেক দিক থেকে আমাদের এখন গ্লোবাল ক্রাইসিস, এটা মানে এটা তো অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে সব সলভ করবো এটা তো সম্ভব না, বাট আমার জায়গা থেকে আমি কি করতে পারি? আমি যদি আগে 4টা লাইট জ্বালাতাম, আমি এখন 2টা লাইট জ্বালাই। আমি যদি কলের টেপ আগে খুলে রাখতাম অজু করার সময় অথবা শাওয়ার নেওয়ার সময়, আমি সেটাকে বন্ধ করে খুলে ইউজ করি, যাতে আমার ইউজটা মিনিমাইজড হয়, যাতে কারণ পানি অপচয় মানে কিন্তু বিদ্যুৎও আমার অপচয় হয়ে যাচ্ছে। আমি যেখানে এসি ছাড়া চলতাম না, সেখানে একটু ট্রাই করি আমি ফ্যানে চলার জন্য। তাহলে এই যে ছোট ছোট চেঞ্জ, এখন কেউ ভাবতে পারে ভাই আমি একা এই এসি না হয় 2 ঘন্টা বন্ধ রাখলাম বা ফ্যানে চললাম, তাতে কি আসবে যাবে? হ্যাঁ, আসবে যাবে। কারণ
আপনার এই বিহেভিয়ারটাই দেখবেন আপনার পাশের জনকে মোটিভেট করছে। এমন কিন্তু দরকার নাই, আমরা অনেক সময় ভাবি কি মহামানব হলে মহামানব হবো, নাইলে মানুষের হওয়ার দরকার নেই। যে ভাই আমি যদি এরকম মোটিভেশনাল ফিগার হইতাম, 10 কোটি লোক আমাকে ফলো করে, তাইলে না একটা বিষয় আমি সবাইকে বললাম দেখো ভাই আমি এসি ইউজ না করে ফ্যান ইউজ করতেছি, তোমরাও করো। যেহেতু আমি 10 কোটি লোককে মোটিভেট করি না, সো আমার কিছুই করার দরকার নাই। আমি বলি এটা খুবই রং থিঙ্কিং। আপনি যদি আপনার নিজের চেঞ্জটা নিজে করেন, অ্যাটলিস্ট আপনি তো নিজের ফায়দাটা নিজে পেলেন। দ্বিতীয়ত আপনাকে দেখে পাশের অন্তত একজনও যদি মোটিভেটেড হয়, তাকে দেখে আবার 2 জন মোটিভেটেড হবে। এটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। কাজেই এটা আমার দিক থেকে একটা আর্নেস্ট রিকোয়েস্ট। আজকের দিনে খুব কোইন্সিডেন্টালি যিশু ভাই এই বইটা সিলেক্ট করেছেন, যেটা খুবই বর্তমান কনটেক্সটের সাথে যায়। সো আমরা জাস্ট কমপ্লেন করে বসে না থাকি, আমরা সলিউশনের পার্ট হই। যিশু ভাই শেষ দিকে এসে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি তো জানি আপনি অলরেডি মানে যে অনেক বই পড়েন আপনি, তো আমাদের দর্শকদের জন্য আপনার, এটা তো জানলাম মুভ মাই চিজ আপনার একটা পছন্দের বই, এর বাইরে আপনি কিছু পছন্দের বই সাজেস্ট করবেন কিনা? হ্যাঁ, অসংখ্য বই আছে। তবে আমি বলবো যে আমি যে বইগুলোকে আমাকে একটু মানে হেল্প করেছে আমার বেড়ে ওঠা অথবা আমার মননটাকে তৈরি করাতে, যে বইগুলো হেল্প করেছে, প্রথমে যেটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে ডেল কার্নেগির সেই বিখ্যাত বইটা, যেটা আমি বাংলা বইটা পড়েছিলাম, প্রতিপত্তি ও বন্ধু লাভ। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি বইটা পেয়েছিলাম। এটা আমাকে খুব হেল্প করেছিল, কারণ আমি একজন ইন্ট্রোভার্টেড পারসন। আমার সেভাবে অনেক বন্ধু বান্ধব এরকম কিছু ছিল না, কিন্তু ওখান থেকে কিছু টেকনিক্স আমি শিখে ওই প্রতিপত্তি ও বন্ধু লাভ, ওই বইটার ইংলিশ হচ্ছে যে হাউ টু ইনফ্লুয়েন্স পিপল অ্যান্ড এরকমই ধরনের আর কি, হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। তো ওই বইটা আমি পড়েছিলাম তখন, সেই 13 বছর বয়সে সম্ভবত। তো ওটা একটা বই আমি বলবো, এটা বাংলা প্রতিপত্তি বন্ধুরা পাওয়া যায়, আপনি বোধহয় প্রকাশ করেছেন, আমি জানি না। আমরা তো প্রকাশ করি না, আমরা সেল করি, সেল করেন। তো ওটা, এবং তারপরে ওই সময় আমি কিছু বই পড়েছিলাম, মানে আত্ম উন্নয়নমূলক কিছু বই পড়েছিলাম। তার মধ্যে আমি সেবা প্রকাশনী অনেক বই পড়তাম আর কি। তার মধ্যে কাজী আনোয়ার হোসেনের লেখা, বিদ্যুৎ মিত্রের নাম দিয়ে লেখা আর কি, আত্ম উন্নয়ন নামে একটা বই ছিল। আত্মোন্নয়ন, হ্যাঁ আমি পড়েছি, আমি ইন্টার লাইফে পড়েছি। তো ওটাও আমার মতে, আমি সিম্পল বইগুলোর কথা বলছি, যেমন আমাদের বাংলাদেশের কনটেক্সটে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক বলবো আর কি। সে বইটা প্রথম উনি একজন আত্ম উন্নয়নমূলক বই লিখেছেন, ওই কাজী আনোয়ার হোসেন। তারপরে বড় হওয়ার পরে যে বইগুলো পড়েছি তার মধ্যে 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, যেটা আমি একদম প্রথম এডিশনে পেয়েছিলাম, এবং সে বইটা পড়ে আমি অনেক উপকৃত হয়েছি, আমি অনেক উপকৃত হয়েছি। এবং তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স, ড্যানিয়েল গোলম্যানের যেটা, হ্যাঁ সেটা আমি ওটাও প্রথম এডিশনই পেয়েছিলাম। তো ওটা পড়েও আমি খুবই মানে উপকৃত হয়েছি। এবং এরপরে মানুষের চিন্তার ফ্রেমওয়ার্কটাকে ডেভেলপ করার জন্য যেটা আমি খুব পছন্দ করি বইটা, এবং সবসময় সাজেস্ট করি, সেটা হচ্ছে 6 থিঙ্কিং হ্যাটস, এডওয়ার্ড ডি বোনোর লেখা আর কি। তো সেই বইটা সবাই পড়তে পারে, তারা ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এ তাদের অনেক হেল্প হবে আর কি। এই কয়টাই বললাম আর কি আপাতত, যে খুবই। থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক যে আপনার সাজেশনগুলো আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে, বিশেষ করে 6 থিঙ্কিং হ্যাটস নিয়ে। তো আপনি এখানে যখন চুজ করছিলেন যে দুটো মধ্যে কোনটাতে যাবেন আর কি, তো ভবিষ্যতে হয়তো কখনো ওটা নিয়ে আলোচনা করা যাবে আর কি। অসাধারণ বই, এডওয়ার্ড ডি বোনোর যে বইগুলো আছে, ল্যাটারাল থিঙ্কিং বা 6 থিঙ্কিং হ্যাটস, এই বইগুলো মানে খুবই, আমি বলবো যে প্রয়োজনীয় বই আমাদের জন্য, কারণ আমরা অনেক সময় সেই আমাদের থিঙ্কিং ক্যাপাসিটিকে কাজে লাগাতে পারি না যদি আমরা ওই বইটাকে পড়ে আমরা বুঝি। ওটাও কিন্তু মেটাফোর, এই থিঙ্কিং হ্যাটসগুলো, এটাও কিন্তু মেটাফরিক্যালি লেখা হয়েছে আর কি। হ্যাঁ, তো আশা করি দর্শকরা সেটা পড়ে অনেক উপকৃত হবে। তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই বইয়ের আমাদের আলোচনা শুনে যেটা উপলব্ধি হলো, প্লাস এই বইয়ের লেসন আপনি আপনার লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করতে চান, সেই প্ল্যানটা লিখে আপনারা কমেন্ট করেন। সেরা 3 জন কমেন্টকারীকে আমরা ইনশাল্লাহ পুরস্কার দিব। সো পুরস্কারের লোভে না, লিটারালি চেঞ্জ আনার নিয়ত নিয়ে আমরা আমাদের অ্যাটিটিউডটাকে টিউন করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।